দেখুন এইভাবে মানে লাইভে আসাটা মানে খুব আমার কাছে দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে। সাধারণ লাইভ দেখছে অনেকেই বারবারই বলছিলেন, অনেকেই মেসেজে করছিলেন দাদা কিছু একটা লাইভ করে এখন অবস্থানটা কি একটুখানি বলা হোক। কিন্তু আমার আগে যে উদ্যমটা ছিল আজও সেই একই উদ্যম আছে, কিন্তু লাইভ করে আর সেইভাবে আর ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। কারণ হারিয়ে গেলে কিন্তু এই যে স্রোত যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে দেখতে পাচ্ছি যোগ্য অযোগ্য নতুন করে অযোগ্য লিস্ট বের হচ্ছে, তো আমরা হারিয়ে যাব। তো এইভাবে কি হারিয়ে যাওয়া ঠিক হবে? কাজ যদি চেপে যাই আমরা কি হতে পারে? নিয়োগ হবে না। আজকে আমাদের সত্যি কথাই বলতে কি খুব লজ্জা লাগছে। কি কারণে জানেন? খুব লজ্জা লাগছে একটাই কারণে, 19 তারিখে বিশাল আন্দোলন হলো কলকাতার রাজপথে। প্রত্যেক টেট উত্তীর্ণরা কলকাতার রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। সেই টেটুতে মানে একটা লাইভটা প্রত্যেকে একটু শেয়ার করবেন, খুব কম সময় লাইভ করবো, প্রত্যেকে একটু শেয়ার করার চেষ্টা করবেন যে 19 তারিখের কলকাতা প্রাইমারি শিক্ষা পর্ষদ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে 23 জেলা থেকে অনেকে নেমেছিল। সেখানে আবারও বলছি পুলিশ আমাদের শত্রু নয়, কিন্তু সেই পুলিশ আমাদের কোনো আলোচনা ছাড়াই আমাদের 4 হাত পা টেনে ধরে চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে গেছিল, কিন্তু আমাদের দাবিটা শুনতে চায়নি, আমাদের দাবিগুলো জানতে চায়নি, আমাদের নিয়ে আলোচনায় বসার কোনো কথা বলেনি। গণতন্ত্র কি করে হয় এটা? আমাদের তো একটা বসার একটা ব্যারিকেড দিয়ে বসার জায়গা করে দিতে পারতো, যে তোমাদের দাবিগুলো কি একটা আলোচনায় আসতে পারতো, তারপরে সিদ্ধান্ত নিতে পারতো। এ আমার রাজপথ, এ পর্ষদ আমাদের পর্ষদ, আমাদের অধিকার রয়েছে যাওয়ার। আজকে 19 তারিখে গেল, তারপরে পূর্ব বর্ধমানে যে অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর সভা ছিল, সেখানে 3 জন চাকরি প্রার্থী 2022 প্রাইমারিতে তারা তাদের দাবি জানিয়েছিল। খুব দুঃখ লাগলো, খুব দুঃখ লাগলো একটাই, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলছেন যে আপনারা আগে ছবি তুলে নিতে পারতেন। তো আমাদের 3 চাকরি প্রার্থী, 3 মহিলা চাকরি প্রার্থী, ওরাকে ছবি তুলতে গেছিল সেদিন, এবং পুলিশকে সাজেশন দেওয়া হচ্ছে যাতে সাংবাদিকদের পিছনে একটা ব্যারিকেড দেওয়া হয়, যাতে সাধারণ মানুষরা যাতে কোনো চিৎকার করলে সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছায়। মানে একভাবে যারা বক্তৃতা দেবে অডিয়েন্স শুনেই যাবে, অডিয়েন্সের কোনো বক্তব্য থাকতে পারবে না। আজকে 2 মিনিট বসতে পারলেন, কিন্তু 30 সেকেন্ডে জিজ্ঞাসা করতে পারলেন না যে তোরা কারা, কি দাবি। তাদের নাতি তুললো মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করতে পারলেন না তোমাদের দাবিগুলো কি। একটা বার তো বলতে পারতো যে এই সমস্যা তোমাদের নিয়ে ভাবনা আছে। এ থেকে কি প্রমাণিত হলো? মুখ্যমন্ত্রী প্রত্যেকটাই আন্দোলন দেখেন, প্রত্যেকটাই রাজপথে লড়াই দেখেন। মুখ্যমন্ত্রী অস্বস্তি বোধ না করে, মুখ্যমন্ত্রী সমস্যা না মানে বসে না থেকে, সাংবাদিকদের উপর রাগ না করে, যদি এই 3 জন যারা বলেছিল দাবি সকলের পক্ষ থেকে আমাদের দাবি তুলে ধরেছিল, তাদের কাছে তো 1 সেকেন্ড জিজ্ঞাসা করতে পারতেন যে তোমাদের দাবিগুলো কি, তোমাদের নিয়ে ভাবছি আমরা। সেটা করা হলো না। 2010 সালের সরকার পরিবর্তন, প্রত্যেকেই আমরা কিন্তু এই সরকারকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা তাদের বানিয়েছি, সরকার তৈরি করেছি। 2010-এর পর 1-2 বছর পর ধারাবাহিক নিয়োগ নেই। আজ দিকে দিকে যারা চাকরি প্রার্থী তাদের মুখ আটকানো হচ্ছে। এভাবে কতদিন চলতে পারে? শুধুমাত্র গদির লড়াই চলছে এটা। আমরা তো চাকরি প্রার্থীরা কেউ বলেনি যে আমরা সরকার বিরোধী। আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আজকে যারা মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকদের ফেসবুকে অনেকে লিখতে ভয় পেত আগে, এখন কিন্তু 2-10 লাইন হামেশাই কিন্তু যে কোনো চাকরি প্রার্থীরা লিখে দিচ্ছে, একদম চোখে চোখ রেখে প্রশ্ন করছেন। এগুলো কি মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? প্রত্যেকেই সব দেখছেন, প্রত্যেকেই দেখছেন, কিন্তু আমরা যে 34,000 টাকা 35,000 টাকা আমরা দিতে হবে এই ভয়ে কিন্তু কেউ এগোচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, 2014 সালের প্রাইমারি টেট, 16 রিক্রুটমেন্ট, 21 রিক্রুটমেন্ট, 22 রিক্রুটমেন্ট, এই 3টে রিক্রুটমেন্ট পেয়েছে 2016 সালে। এই 3টে নিয়োগের মধ্যে কি এমন মধু ছিল? 2014 সালের টেটে 3 বার নিয়োগ হলো, সেখানে কি দুর্নীতি হয়েছে বলে কি নিয়োগ হয়েছে? আর 22 টেটে স্বচ্ছভাবে করতে হবে। এখন বর্তমানে যেভাবে স্বচ্ছভাবে না করলে নয়, যারা আগে দালাল করতো, ওরা দালালি কাজ করতো, যারা এলাকায় তোমার প্রাইমারি স্কুলে চাকরি দেবো, 8 লাখ দাও, 10 লাখ দাও, 12 লাখ দাও, এখন তো কেউ দিতে চাইছে না। তো সেই কারণেই কি বন্ধ হয়ে আছে? কেন বলতে হচ্ছে সরকারের চোখে চোখ রেখে? 14 3 বার নিয়োগ পেয়েছে, 17 একবার পেয়েছে, 22 কি একবার পেতে পারে না? আজকে পূর্ব বর্ধমানে যারা গেছিল কারা? 2 জন সংখ্যালঘু ছিল, 2 জন সংখ্যালঘু ছিল, আমরা সবাই বুঝতে পারছি। এখন পরিষ্কারভাবে বলার কিছু নেই। কারা সংখ্যালঘু? কারা? যারা দুধ দেয়, যে কথাটা আগে হয়েছিল। সেই সংখ্যালঘু 2টো মহিলা ছিল ওখানে, একজনের বোরখাও পরা ছিল। জিজ্ঞাসা করতে পারতেন যে কি দাবি। জিজ্ঞাসা না করে কি করে তাদের আওয়াজ কানে আসবে না, তারা ডিস্টার্ব করতে পারবে না, সেগুলো দেখা হচ্ছে। কিন্তু 1 সেকেন্ড বলা হলো না যে তোমাদের দাবিগুলো কি। সলভ করতে পারতো, এটা তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে মুখ্যমন্ত্রী আছেন, কালকে না থাকলে ওনার কি কোনো ভ্যালু আছে? আর আমাদের যারা আমরা যাবো, শুধু আমাদের মানে স্বপ্ন, আমাদের চাকরি না, এটা কোনো চাকরি না প্রাইমারি, এটা চাকরি বলে কেউ আমরা মানে ভাবি না, আমরা শিক্ষকতা পেশা ভাবি, এটা চাকরি নয়। আজকে আমি ঢুকলে কি হবে? একটা জায়গা, একটা শিক্ষক গেলে কি হবে? দেশের উন্নতি নয় এটা। আজকে শুধু শিক্ষকরা হবে মুখ থুবড়ে পড়ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুল। সরকারি যে আধিকারিক হোক না কেন, এখানে শিক্ষামন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেউ কিন্তু বাড়ি থেকে টাকা এনে তাদের জমানো টাকায় কিন্তু আমাদের স্যালারি দেবে না। তাদের গোছানো টাকা, তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে কিন্তু আমাদের স্যালারি দেবে না। আন্দোলনটা কেন করবেন না আপনারা? কেন করবেন না? প্রশ্নটা এখানে কেন করবেন না? আন্দোলনটা পিছিয়ে যাবেন কেন? আমরা ন্যায্য দাবি অধিকার আমরা আছে, নিয়ে নেওয়ার অধিকার রয়েছে। মনে আছে পূর্ব বর্ধমানে 3 মেয়ের তারা নিজের ইয়েকে উৎসর্গ করে, ভয়কে আউট করে তারা সাহসিকতার পরিচয় দেখিয়েছে। আপনারা কেন যাবেন না? প্রত্যেকেই বলছি যে চাকরি প্রার্থীরা
আবারও একটা আন্দোলনের ডাক দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে সাথে আছি। আমি নিজে আমার যতই শরীর খারাপ না কেন আমি থাকবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে ডেট 11 তারিখে ঘোষণা করা হয়েছে, প্রত্যেকে আসুন। কেন যাবেন না আপনারা? কেন যাবেন না আপনারা? 17 টেট, এই 14 টেট 3 বার নিয়োগ পেয়েছে। আপনি পেয়েছেন কি? আর আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ দেবে না। আর যারা বলছে এসএসসি এত আন্দোলন করেছে তাদের হয়নি, আপনারা তো দেখলেন ভালো করে, বারবার ফোন আসে, আপনারা তো দেখলেন অযোগ্য লিস্ট। যে অযোগ্য লিস্ট সরকার, যে অযোগ্য লিস্ট এসএসসি দিয়েছে, এই অযোগ্য এতজন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট কিন্তু বাদ গেছে, তারপর কিন্তু অযোগ্য তৈরি হয়েছে। এতজন অযোগ্য, তারা হয়তো কেউ পড়াশোনার মধ্যে নেই, তারা হয়তো অন্যদিকে চলে গেছে, কেউ হয়তো গ্রাম অঞ্চলে গিয়ে এসে চাষবাস করছে, তাদের চাকরি পাওয়ার কথাটা ছিল। এই সিস্টেম এইভাবে তো চলা সম্ভব নয়। এর আগেও হয়েছে, আমরা জানি। আমরা বারবারই বলি, আমার এই লাইফ শুধু সরকার বিরোধী নয়, লাইফটা সত্যের সাথে চলা, বঞ্চনার বিরুদ্ধে কথা। আজকে 3টে যারা আন্দোলনে যারা গেছিল, আন্দোলনের পর যারা মুখ্যমন্ত্রী ওখানে গেছিল, কথা জিজ্ঞাসা করতে পারতেন। এই যে ওদের সাথে কথা বলিনি, এটা সমস্ত 22 স্টেটকে, মানে 22 স্টেটকে অপমান করা হলো। আর আমরা দেখিয়ে দিতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর মুখের সামনে আমরা কথা বলতে পারি। সামনের দিনে অনেকে বলে ঐক্যমঞ্চ কিনা, কোনো ঐক্যমঞ্চ নয় এখানে, কোনো ঐক্যমঞ্চ নয় এখানে। সমস্ত চাকরি প্রার্থীরা নিজের ন্যায্য দাবিতে, নিজের পরিবারের দিকে, মুখের দিকে তাকিয়ে, নিজের স্বপ্ন পূরণের সাথে কিন্তু তারা কিন্তু প্রতিবাদটা করছে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এখানে কেউ বলেনি কার কোথায় গিয়ে আন্দোলন করতে হবে, প্রত্যেকেরই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আজ পূর্ব বর্ধমান হয়েছে, আগামী দিনে ঝাড়গ্রামে হতে পারে, এমনকি পুরুলিয়া হতে পারে, এমনকি মেদিনীপুরে হতে পারে, এমনকি 2 দিনাজপুর হতে পারে, 2 24 পরগনা হতে পারে, এমনকি কোচবিহার হতে পারে, এমনকি জলপাইগুড়ি 2 দিনাজপুর হতে পারে, মালদা মুর্শিদাবাদ হতে পারে। চাকরি প্রার্থীরা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে। যে কেউ দাবি জানাতে পারে, কিন্তু দাবিটা সলভ করা হচ্ছে না কেন? ওবিসি সমস্যা। তাহলে তো ফর্ম ফিল আপটা করে রাখা যেতে পারে, যে কতজন ফর্ম ফিল আপ, কতজন আছে, তার অনুযায়ী শূন্য পদ দেবো। আমরা 2 মাস কেন 3 মাস ওয়েট করুন, আমরা রাজি আছি। সেটাও বলছেন না, কোনো দিকে কিছু বলছেন না। প্রত্যেকের বুকে আগুন জ্বলছে। আর পুলিশ প্রশাসনকে বলবো পরিষ্কারভাবে, প্রতিবাদ করার জায়গা তৈরি করে দিন। ছাত্রদের ওইভাবে আটকে রাখতে পারবেন না, জায়গা তৈরি করে দিন। কি করতে পারেন, কি করবেন? আইনি পথে অ্যাকশন নেবেন। মরে যাওয়ার পর আর কোনো জীবন হয় না, মারা যাওয়ার পর আর কোনো জীবন আসে না। মরার পর তো আর কিছু নেই, মেরে দেবেন, হবে হয়ে যাবে, মরলেও কোনো অসুবিধা নেই, লড়াইয়ের ময়দানে জীবন দিয়ে দেবো। কারণ জীবনের চূড়ান্ত এই যে আমাদের যে গুরুত্বপূর্ণ দিনগুলো এইভাবে অপেক্ষায় 3 বছর পেরিয়ে গেল। কত বোনেরা, কত দিদিরা বিয়েও করতে পারেনি, কত ছেলেরা বিয়েও করতে পারেনি, অপেক্ষায়। যাদের পিছনে ব্যাখ্যা আছে, অনেকে বিয়ে করে নিচ্ছে, নিয়েও তারা শান্তিতে নেই। আমরা কি সুষ্ঠুভাবে বাঁচার অধিকার নেই? কেন 2 বছর ট্রেনিং দেওয়া হলো? সেখানে কোনোদিন মানে প্রত্যেকদিন কলেজে যেতে হবে, কোনো খাতা বাদ দিলে হবে না, ইন্টারনাল, এক্সটার্নাল, ইন্টার্নশিপ প্রত্যেকটা পর করতে হয়েছে আমাদের। তো এগুলো করার মানেটা কি তাহলে? আবার যদি 12,000, 11,000, 13,000 ভ্যাকেন্সি থাকে, দিয়ে নিয়োগ হয়, সেখানে অনেক শ্রেণী বাদ যাবে। আরে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি? আমাদের কি কর্মসংস্থান পাওয়ার অধিকার নেই? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 11 তারিখে রাজপথে নামুন, আবারও নামুন। আবারও বলবো পুলিশ প্রশাসনকে, এখানে কোনো বিদেশ গাজী নয়, কোনো ঐক্যমঞ্চ নয়। এখানে সাধারণ চাকরি প্রার্থীরা দিচ্ছে ডাক, 22 স্টেট নিয়োগ পাক, লাগাতার পদ্ধতিতে আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী যেখানে যাবে, আমি বলছি না যেতে, কিন্তু যেখানে যাবে সেখানেই 2022 প্রাইমারি টেটরা যাবে। পুলিশ প্রশাসন ব্যাক চেক করে যে করে করুক না কেন, এই ছাত্রদের আর আটকে রাখতে পারবেন না। কি হতে পারে, কি হতে পারে বলুন? ভয় দেখায় অনেকে, লিগাল অ্যাকশন নেবে। কি কারণে নেবেন বলুন? কি অধিকার হচ্ছে না? একটা কর্মসংস্থান দিতে পারেন না? রাতে যারা কান্নাকাটি করে, যারা বাবা অসুস্থ, ওষুধ কিনতে পারে না ঠিকঠাক করে, হয়তো ভালো জায়গায় ট্রিটমেন্টটা করতে পারতো। 2 বছর ট্রেনিং দিয়েছে, জমি জায়গা বিক্রি করে, মায়ের কানের নাকের বন্ধক দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে পাস করবে বলে। তারপর রাত জেগে ট্রেনে বাসে পড়াশোনা করে, রাতের পর রাত পড়াশোনা করে মক টেস্ট দিয়ে যে ছেলেটা কোয়ালিফাইড লেখাটা দেখলো, তাকে যদি 3 বছর বসিয়ে রাখা হয়, এই বঞ্চনা, এই দিনগুলো আপনারা ফিরিয়ে দিতে পারবেন? ও পুলিশ বাবুরা, আমরা কি পারবেন? একে ধর, যে স্লোগান দিচ্ছে তাকে ঘাট ধরে ধরেছেন, পারবেন? রুখে আমরা দাঁড়াই, আমরা পারবেন? যে স্লোগান দিয়ে তাকে ভিড়ের মধ্যে তাকে তুলে নিয়েছে, এই মালটাকে ধর। আমরা কি মাল? আমরা চাকরি করছেন পয়সার বিনিময়ে, সুযোগ দিন আন্দোলন করার। প্রত্যেকটা পুলিশ প্রশাসনকে বলবো, বিধাননগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, প্রত্যেকটা থানাকে বলবো, সুযোগ দিন লড়াই করার। ছাত্র আন্দোলন কি ভয়ানক পরিস্থিতি দেখা দিতে পারে, সেটা আমরা আন্তর্জাতিক অবস্থাটা দেখুন। এভাবে আটকে রাখবেন না। আপনারাও তো বুঝতে পারছেন, আমাদেরকে অনেকেই তো বলে যে তোমাদের নিয়োগটা দরকার, আমাদের নিয়োগটা দরকার আছে। সুযোগ দিন, আমাদের বসতে দিন, সরকার আমাদের সাথে ডাইরেক্ট আলোচনায় বসুক। প্রত্যেকটা ছেলেরা কিন্তু নিজের যোগ্যতা অর্জন করেছে, এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ হয়েছে। আমি তো গৌতম স্যারের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, ওনার 100% নিয়োগ করার ইচ্ছা আছে। সরকার না করে কি করে করবে? ওনাদের ক্ষমতা নেই আলাদা করে ভ্যাকেন্সি তৈরি করে নিয়োগ করা, সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। গৌতম বাবু নিজে কি করে শূন্যপদ বের করবে, কি করে নিয়োগ শুরু করবে? শূন্যপদ দিলে ওনার যে কাজ দ্রুত কাজ হয়ে যাবে, সেই শূন্যপদটুকু দেওয়া হচ্ছে না। কেন আজকে সরকারের বিপক্ষে কথা বলতে হচ্ছে? কেন পুলিশ প্রশাসনের বিপক্ষে এমন কথা বলতে হচ্ছে? কেন এমন আন্দোলনের জন্য নামতে হচ্ছে? আমরা তো কোনো রাজনৈতিক দল নয় যে সরকারকে কালিমালিপ্ত করা। আমাদের সরকার যে চেয়ারে মুখ্যমন্ত্রী যেই 24 তলায় 25 তলায় বসে, 13 তলায় 24 তলায় বসে আছে, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি, এমন তো নয়। আমরা এমএলএ হবো, এমপি হবো, এমন তো নয়। কোটি কোটি টাকা সম্পত্তি করবো, এমন তো নয়। তাহলে কিসের কারণে এরকম আটকানো হচ্ছে? কিসের কারণে দাঁড়ানোর সাথে 2 হাত পা 4 হাত পা তুলে ধরা হচ্ছে? পুলিশ যেন এমন একটা পরিস্থিতি তৈরি করছে, আমরা যেন উদ্বাস্তু, আমরা যেন রোহিঙ্গা, আমাদের টানতে টানতে তুলে বাসে যে কোনোভাবে তুলতে হবে। এটা কি গণতন্ত্র? এই রাস্তার অধিকার, রাস্তায় হাঁটার অধিকার আমারও আছে। দেখো 2010 সালে, 2010-এর
আমরা কিন্তু সরকার পরিবর্তন চেয়েছিলাম। আজকে মুখ্যমন্ত্রী এই পরিবর্তনের জন্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তার সাপোর্টেও কিন্তু আমরা অনেক কিছু করে গেছি যে এই সময় একটা পরিবর্তন দরকার। আজকে আপনারা জেলের ভয় পাচ্ছেন, আজ একটা চিরসত্য কথা বলি, আমি কোনোদিন অ্যাক্টিভলি রাজনীতি কোনোদিন করিনি, আমি কোনোদিন সক্রিয়ভাবে রাজনীতি করিনি, কিন্তু আমার যে মেসে থাকতাম এক সময়, তো সেখান থেকে আমি যেতাম মাঝে মাঝে কলকাতায়। এই মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু প্রেসিডেন্সি জেলে আমি ছিলাম এরকম পাশাপাশি। আজকে লাইভে একটা কথা বললাম, আজকে কিসের ভয় পাচ্ছেন জেলে গেলে? আজকে যিনি মুখ্যমন্ত্রী 2009-10 নাগাদ ছাত্র আন্দোলনে যখন সবাই চাইছে একটা পরিবর্তন চাই, বিভিন্ন আইন অমান্যগুলো হচ্ছে, আজকে যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন না, সেই সময় কিন্তু দিদির পাশে আমরা ছিলাম, তাও প্রেসিডেন্সি জেলে। আবার বলছি, আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন। আর যারা বলে যে না রাজনীতি করে তাদের বলি, তাহলে হয়তো অযোগ্য লিস্টে আমার নামটা থাকতো। কিছুই করি না টিউশনি ছাড়া। যারা রাজনীতি করে, যাদের বাবা অ্যাক্টিভলি রাজনীতি করে, কেউ বসে নেই, সবাই কোথাও না কোথাও ঢুকে গেছে। আর আমরা যারা বসে আছি আমাদের কোনো সোর্স নেই। কেউ জেলের ভয় পাবেন না, পুলিশ আটক করছে ভয় পাবেন না, সামনের দিনে লাইফটা অন্যরকম হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার সামনে কোনোদিন আসে, আমি বলবো পরিষ্কারভাবে 2009-10 নাগাদ প্রেসিডেন্সি জেলে আমিও ছিলাম। তখন মুখ্যমন্ত্রী না, মমতা ব্যানার্জি ছিল, জননেত্রী মমতা ব্যানার্জি পাশে সামনে, এরকম সামনে কেউ ছিল না তখন। আমি অত বুঝতাম না এত কিছু, তখন একটা মিশে থাকতাম, সেখান থেকে দাদারা নিয়ে গেছিল। ভয় পাবেন না, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আসুন। আর পুলিশ প্রশাসনকে বারবার বলা হচ্ছে যে দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গে দেখতে বাকি নেই, পূর্ব বর্ধমান জেলায় যে ঘটনাটা ঘটলো, মুখ্যমন্ত্রীর কাছে জানালো তাদের দাবি, মুখ্যমন্ত্রী শুনলেন না। শুনবেন কি? ওনার তো দেখা আছে 19 তারিখের আন্দোলন দেখেছেন, প্রত্যেকটা পেজে দেখেছেন 19 তারিখের আন্দোলন। সেটা নিয়ে একটা কোনো একটা কিছু দেওয়া গেল না, নোটিফিকেশন, এই সমস্যা। দেখুন, নিজের জায়গা ছাড়বেন না, পরিষ্কার কথা বলছি। আজকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কোটি কোটি টাকা, পাড়ায় পাড়ায় সমাধান থেকে শুরু করে এইসব বিভিন্ন সরকারি প্রকল্পের অনুষ্ঠান থেকে শুরু করে, আমরা কি তার হিসেব চাই? আজকে অযোগ্য লিস্ট কেন হলো? অযোগ্য লিস্টটা কেন এলো? যে 2000 জন অযোগ্য থাকলো, তাহলে 2000 জন যোগ্য ক্যান্ডিডেটকে কিন্তু তাদের সাথে অবিচার করা হলো, তাদের স্বপ্নের সাথে অবিচার করা হলো, তাদের ভাতের সাথে অবিচার করা হলো। ভাবুন তো একটু ঠান্ডা ঠান্ডা মাথায় সবকিছু বাদ দিয়ে ভাবুন, যে এতজন অযোগ্য লিস্ট বের হচ্ছে, তাহলে যোগ্যরা নিশ্চয়ই বাদ গেছে এই প্যানেলে। ভাবুন, আর সবাই তৃণমূল বিরোধী হয়ে গেল। প্রতিবাদ করলেই সরকার বিরোধী, প্রত্যেকেই সরকার, এই সরকার ভোট পেয়েছে, প্রত্যেকের ভোট 2010 সালের পর থেকে সরকার এমনি এমনি হয়। আর তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে, কেন নিয়োগ দরকার ছিল না? একটা প্রাইমারি 50,000 নিয়োগ দিলে তো মিলে যায়, সবকিছুতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন দিকে। আপনারা কেন বুঝতে পারছেন না? 11 তারিখের আন্দোলনে প্রত্যেকে আসুন, তৈরি হন। আমার একটু শারীরিক সমস্যার কারণে আমি লাইভে অতটা আসতে পারি না। প্রত্যেকেই বলছি 11 তারিখে তৈরি থাকুন। মারবে মারুক, যেখানে পাঠাবে সেখানে যাক। আমরা আমাদের দাবিটা বলবো যে 5 বছর পর নতুনরা পরীক্ষায় বসেছে, উত্তীর্ণ হয়ে আরো 3 বছর পেরিয়ে গেছে, আমরা কি একবার সুযোগ পেতে পারি না? চাকরি তুলে থাক, এটা কি অন্যায়? ওবিসি সমস্যা হতে পারে, তাহলে এই ওবিসি সমস্যা 2010 সালে কেন ক্লিয়ার হলো না? আজকে পর্যন্ত কেন হলো? আপনাদের সব হচ্ছে, আপনারা সব কিছু করছেন, কিন্তু নিয়োগের বেলা জিরো। আরে 10, 12, 15, 17 এই ভ্যাকান্সি নিলে চলবে না। আরো একবার রাজপথে চলুন, কোনো ভয় নয়। কোনো ভয় কিসের ভয় বলুন তো? কিসের ভয়? আমি কিছুদিন ওয়েট করছিলাম যে আমাদের সাথে কেউ যোগাযোগ করতে পারে কিনা, তাহলে আন্দোলন তুলে নেবো, যে আমাদের দাবিগুলো তুলে নেওয়া যায় কিনা। আমাদের বারবার একটা কথা বলি, শুধু এই চাকরি প্রার্থীরা এই লাইভ দেখছে না, অনেকেই দেখেন যারা প্রশাসন। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ, বিভিন্ন সরকারি আধিকারিককে অনুরোধ, যে দেখুন, আন্দোলন করাটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। যে মা তার বাচ্চাকে রেখে কোচবিহার থেকে আগের দিন দুধ খাওয়া বাচ্চাকে রেখে, অন্য বাড়িতে দুধ খায় বাচ্চা, সেই কোলের বাচ্চাকে রেখে বিকালবেলা বেরিয়েছে, পরের দিন সকালবেলা কলকাতায় এসে আন্দোলন করবে। তাই আশা করি এটা খুব আনন্দের জন্য আসে না, আবার মাথায় আসে না। অনেক কাহিনী আছে, অনেকের বাবা হারিয়ে গেছে, অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেট হাহাকার করছে। আরে মানুষের জন্য রাজনীতি। আর এখন হচ্ছে এ বলে তুই খারাপ আমি ভালো, ও বলে তুই খারাপ আমি ভালো, এই হচ্ছে রাজনীতি হচ্ছে। শাসক দল আর বিরোধী, এ এক বলছে ও এক বলছে, ওরা বলে তোরা খারাপ আমি ভালো, ওরা বলে আমি খারাপ আমি ভালো তোরা খারাপ, এই ঘটনা চলছে। আরে ভাই, চাকরি প্রার্থী কর্মসংস্থান দিলে প্রত্যেকটা ক্যান্ডিডেট পাশে থাকবে সরকারের, আলাদা করে কিছু বলার থাকে না। শুধু মানুষের জন্য সরকার, মানুষের জন্য এই করতে পারি, মানুষের জন্য এই করতে পারি, মানুষের জন্য এই হবে, মানুষের জন্য এই হবে। আদৌ কি হচ্ছে? কিছু অনুদান পাইয়া দেয়া। আজকে যে গানের শিল্পীরা 1,000 টাকা দিতেন, আজ 1,500 টাকা দিচ্ছেন, তারা আবার বলছে আরো 2,000 টাকা 3,000 টাকা বাড়াতে হবে। কত দিয়ে পারবেন আপনারা? আজকে তামিলনাড়ুর দিকে দেখতে পাচ্ছেন সব স্বাবলম্বী, সেলাই কারখানা, মোড়ে সেলাই কারখানা, তারা অন্য রাজ্যে যায় না কাজ করতে। আমার ছোট ভাইটা বাড়িতে অনেকেই কাজ করে। আজকে ভাবুন তো, পরিযায়ী শ্রমিক 5,000 টাকা করে কাদের দেবে? এটা চিহ্নিত কি করে করবে? আর পরিযায়ী শ্রমিকদের টাকা দিচ্ছেন, পরিযায়ী শ্রমিকের কাজ করে আমাদের বাড়ি থেকে সবাই 2 তলা 3 তলা দিয়েছে বাড়ি। আর যারা পরিযায়ী শ্রমিক তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরালায় যায়নি, গুজরাটে যায়নি, তারা এখন গরিব থেকে গেছে, কিন্তু বাইরে যারা কাজ করে মাসের শেষে 25 থেকে 30,000 টাকা ইনকাম করে তারা সেলাই কাজ করে। আপনি 5,000 টাকা দিয়ে কি করবেন? এগুলো চাপিয়ে দিচ্ছেন, সবকিছু নিতে হবে। এটা একটা ভুল পন্থা অবলম্বন হচ্ছে। সুস্থ পরিবেশ চাইতে গেলে স্বাভাবিক পরিবেশ, যারা চাকরি পায় তারা কিন্তু সরকার বিরোধী কথা বলে না, কোনো বঞ্চনার বিরুদ্ধে কথা বলে না। এখন কেন লাইভ করতে হচ্ছে? যদি নিয়োগটা হয়ে যেত, কেউ লাইভে আসতো না, কারো সাহস থাকতো না এরকম লাইভে এমন বড় বড় কথা বলার। সবাই নিজের পরিবার স্কুল নিয়ে থাকতো, স্কুলে কি করে গঠনমূলক কাজ কি করে এগোবে এটাই থাকতো। কিন্তু আজকে কেন লাইভ করতে হচ্ছে?
কেন লাইভে আসতে হচ্ছে এই প্রশ্নটা কারোর কাছে আসে না। আজকে মন্ত্রীর ছেলে, প্রধানের ছেলে, কাউন্সিলরের ছেলে, আজকে মন্ত্রীর মানে বৌমা, তারাও অযোগ্য লিস্টে আছে। বুক ফাটিয়ে বলে দিচ্ছেন পরে দেখবো। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বলুন তো? এখন কি নিয়োগের সমস্যা, মানে 2014 সালে যে নিয়োগটা দিলেন, যাতে ম্যাক্সিমামই কিন্তু কিভাবে ঢুকেছে আমরা জানি বাড়ির আশেপাশে। এখন 32,000 বাঁচাবেন, 32,000 কি হবে তাই দেখে নিয়োগ দেবেন। আর এসএসসি হলো 7/17 এসএসসি হবে, তারপর গ্রুপ নিয়ে এই ভোটটা কাটিয়ে দেবেন। তাই তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 11 তারিখে পথে নামুন। 11 তারিখ পথে নামুন। যা হয়, যা স্টেপ হয়, যা মেরে ফেলা হয়, যা গুলি করা হয়, যা লিগাল অ্যাকশন নেওয়া হয়, নিতে রাজি আছি আমরা। এই লড়াই বাঁচার লড়াই, কেউ পিছিয়ে যাবেন না। আর গতদিন যে পিছিয়ে এসেছেন, এবার দাঁড়াতে শিখুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। একটা সিস্টেমে আমরা কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর দ্রুত পড়া শুরু, রাত কি করে সিলেবাস শেষ করবো, পরীক্ষা দিতে গেলাম কত কষ্ট করে দূর জেলায়, কোয়ালিফাইড হলাম। এত পরীক্ষা চারিদিকে পেন পর্যন্ত আমাদের দিতে দিইনি, কোয়ালিফাইড হলাম। তারপরে কি করে সেই কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এবার ফেলে রাখা যায়? সোমো ওই তো নোট, ওই তো ডাক দিইনি কিন্তু এখন আমি, ওই তো কালকে একবার এসো বুঝলে, আমি আলাদা করে পড়াবো। কালকে হয়তো হবে না, আমি ফোন করে নিয়ে আর 5 মিনিট হয়, 5 মিনিট বসে, বাইরে বসে যাচ্ছি। যাই হোক, আমার স্টুডেন্টরা এসেছিল, ওদের ওই সব উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো। যাই হোক, দেখলাম যে মুখ্যমন্ত্রীর যে মানবিক দিক, সবাই বলে মানবিক মুখ্যমন্ত্রী, একবার জিজ্ঞাসা করতে পারতেন ওই 3 কন্যাকে। আজকে পূর্ব বর্ধমান হয়েছে, কাল পশ্চিম মেদিনীপুরে হবে, পরের দিন ঝাড়খণ্ড, 2 বাঁকুড়া, 2 24 পরগনা, 2 দিনাজপুর, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম। কেউ আটকাতে পারবে কি? আবারও বলছি, সরকার বিরোধিতা করা, সরকারের কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো, কোনো পার্টিকে বলা, কোনো বিরোধী পার্টিকে বলা, শাসক দলের পার্টিকে বলা, এগুলো আমাদের কাজ নয়, এগুলো আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমরা বাধ্য হচ্ছি। আর 11 তারিখে সমস্ত চাকরি প্রার্থীদের, আমি তো এই বেশ কয়েকদিন যেদিন থেকে অ্যানাউন্স হয়েছে, আমার গ্রুপে কিন্তু আমি কোনো 11 তারিখ নিয়ে কোনো প্রচার করা হয়নি। আমি চাইছিলাম যে সরকারি কেউ যদি কোনো আধিকারিক যোগাযোগ করে তাহলে আমরা আন্দোলন তুলে নেব, কিন্তু আজও পর্যন্ত কেউ কোনো দিকে কিন্তু কিছু বলছে না। তাই 11 তারিখে থাকছি, যেভাবে হোক থাকছি। এই বঞ্চনা, এই চোখের জল আর দেখতে পাচ্ছি না। আজকে যে বোনটা বলছে যে মা মারা গেছে, সেই মায়ের কানের বন্ধক দিয়ে কোচিং সেন্টারে বা বিভিন্ন কাজে লাগাচ্ছে, বা গ্রুপ থেকে লোন নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই 3 বছর তারা অপেক্ষা করে আছে। আজকে লাখ লাখ জনতার মাঝে যখন 3 কন্যা যখন চিৎকার করে বললো দিদি আমাদের নিয়োগ চাই, তাদের ভিতরেও কিন্তু একটা ভয় কাজ করেছে। তাদের ভয়টাও কিন্তু আউট হয়ে গেছে, আমি দেখছিলাম। ভয় অবশ্যই ছিল, কারণ তাদের যে কথাবার্তা বলছিল আমি দেখছিলাম, সেই জায়গায় অনেক ভয় ছিল তাদের, কিন্তু পেরেছে কিন্তু। আর সামনের দিনে কাউকে বলতে হবে না, প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর মুখের সামনে কথা বলতে শিখে গেছে। আর এই জায়গাটা, এই যে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিরোধী দলের নেতা বলছিলেন সেদিন যে এই আন্দোলন যা দেখলাম করুণাময়ীতে, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, এত আন্দোলন এরকম দেখা যায় না। আমাদের পিছনে কিন্তু কোনো পার্টি লিডার ছিল না। আমরা চাইলে কিন্তু যে কেউ আসতো, কিন্তু আমরা চাইছি না, চাইতাম না, এখনো চাইছি না। স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামবো, পুরোপুরি অরাজনৈতিকভাবে, পুরো চাকরি প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নামবো। এই 3টে বোন যারা গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বললেন, এটা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। ওনাদের নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু ওনারা একভাবে আছেন যে আমরা যেটা বলেছি এটা অন্যায় কিছু নেই, আমাদের দাবি রেখেছি। আমরা দীর্ঘদিনের বঞ্চনা হয়েছে সেটা বলেছি মুখ্যমন্ত্রীকে। আমরা কলকাতায় গেলে উনি শোনেন না, কিন্তু বাড়ির পাশে এসে আমরা বলেছি। সামনের দিনে প্রত্যেকটা জেলা ক্যান্ডিডেটরা নিজে ভাবুন, সামনে বলবেন কিনা। যে কথাটা আমি বলছিলাম, এই সরকার বিরোধী পার্টিদের বলার সুযোগ করে দিচ্ছে। দেখুন ভালো করে, যে চাকরি প্রার্থীর সমস্যা 2022 প্রাইমারি টেটদের, তাদের ডেকে নিয়ে তাদের কি সমস্যা কি বলা হোক, তাদের নিয়ে দেনান দেওয়ার কাজ করুক, যে এদের ব্যবস্থাটা হোক, কত শূন্যপদ দেবে। সেটা না করে যত আন্দোলন করছি, সেই আন্দোলনের একটা তো ঢেউ থাকে, সেই ঢেউ চারিদিকে হচ্ছে। বিরোধীরা তো এটা অস্ত্রভাবে ব্যবহার করছে। কিন্তু এই সরকারের এত লক্ষ্যটা কি? যে চাকরি প্রার্থীদের কথা শুনবো না, চাকরিজীবীদের কোনো কথা শুনবো না, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর ভরসা করবো, তারা দেবে, আর বাদ বাকি যারা আছে তারা দেবে, পার্টিতে যারা আছে। এটা তো চলতে পারে না। 2010 সালে বুকে চিঠিয়ে দিয়েছিলাম সামনে যে পরিবর্তন চাই। এই পরিবর্তন চাইনি আমরা। মুখ্যমন্ত্রীর সামনে আমি গেলে আমাকে যদি 2 মিনিট বলার সুযোগ দেন, আমি বলবো, নিখুঁত বলবো, নিখুঁত বাংলা একদম বলবো, সুন্দরভাবে বুঝিয়ে বলবো। মুখ্যমন্ত্রী হয়েছেন 2010-এ, একার লড়াইয়ে নয়, অনেক ছাত্ররা তার সাথে মিশেছিল, পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন এই মুখ আটকানো পরিবর্তন নয়। 11 তারিখে প্রত্যেকে আসুন, একটু পরেই 9টায় কটা বাজে জানি না, 9টায় টেলিগ্রাম মিটিং আছে, প্রত্যেকে আসুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যেগুলো টানা লাইভে বলছি, ভুলভ্রান্তি অনেক হতে পারে, কোনো মুখস্থও নয়, কি লাইভে বলতে হবে সেটাও নয়, কিন্তু আমার লাইভ করতে দিলে 2-4 ঘন্টাও পার করে দিতে পারি। তবে তার মধ্যে কারো যদি কোনো আঘাত বা কোনো ভুল কথা বলে থাকি, এটা ক্ষমা মার্জনীয়। আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না, আমরা কোনো পার্টির বিরুদ্ধে যেতে চাই না, কোনো বিরোধীদের বিরুদ্ধে যেতে চাই না। আমরা হবু শিক্ষক, আমাদের গায়ে কোনো রং নেই, কিন্তু এই দীর্ঘ বঞ্চনার কথা তুললে কিন্তু সরকারের কাছে প্রশ্ন করতেই হয়। এই দীর্ঘ বঞ্চনার কথা লিখতে গেলে সরকারকে 2-1টা প্রশ্ন করতেই হয়, কারণ সরকার আমাদের দীর্ঘদিন ফেলে রেখেছে। লড়াই তো হবে। ভোরের আগে আজকে 3টে মহিলা পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর সামনে চোখে চোখ রেখে কথাটা বলতে পেরেছে। আগামী দিনে জেলায় হবে। পেট উত্তীর্ণরা তার বাবা মায়ের চোখে জল আগে, কিন্তু
জেলায় জেলায় হবে। কিভাবে আটকাবেন? মানুষের চেয়ে পুলিশ বেশি, কিন্তু মানুষের গণতন্ত্রের এই আওয়াজ কিন্তু আটকানো যায় না, পুলিশ দিয়ে বেরিয়ে আসবে। যদি ভালো চান, যদি চান যে না এই একটাই চাকরি প্রার্থী জল আন্দোলন করছে কলকাতার রাজপথে এত সংখ্যক নিয়ে, এদের নিয়োগটা দরকার, নিয়োগটা দিন। আমাদের কাউকে ব্যাঘাত ঘটানো, কাউকে সমস্যা তৈরি করা, কারোর বক্তৃতার মাঝে উঠে কথা বলা বা কোনো আন্দোলন করা কলকাতার রাজপথে, এটা আমাদের উদ্দেশ্য নয়, বারবার বলছি। কিন্তু এটা যত পিছবে তত কিন্তু চাকরি প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে, বারবার বলছি, স্বতঃস্ফূর্তভাবে যে কোনোভাবে কিন্তু আন্দোলন করে দেখাবে। আজকে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে হয়তো 5 জন টেটপাস যা তারা মুখ্যমন্ত্রীকে দাল করালো, দিদি আমাদের ব্যাপারটা কি, এটাও স্বাভাবিক হতে পারে, এটাও স্বাভাবিক হতে পারে। তাই বলবো যে চাকরি প্রার্থীদের নিয়োগটা আগে দিন, নিয়োগ দিয়ে তাদের স্বপ্ন পূরণ করুক এবং স্কুলগুলো বাঁচুক। দিদি আজকে একটু পড়াশোনা করছিলাম আমি, এই যে প্রাথমিক শিক্ষা, সার্বজনীন প্রাথমিক শিক্ষার সমস্যা কি কি, তো এগুলো পড়ে দেখলাম যে অনেক রূপায়ণ আছে, আমাদের সংবিধানে অনেক কিছু আছে। আমাদের সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন থেকে শুরু করে যে বিভিন্ন আমাদের প্রজেক্ট, বিভিন্ন যে আইন আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের, প্রাথমিক শিক্ষা নিয়ে কিন্তু সরকারের প্রচুর কিছু করার আছে, প্রচুর কিছু আছে সরকারের করা, সত্যি কথা বলছি। আজকে এটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম, ঘাটাঘাটি করছিলাম, একটা পোস্ট করলাম, তো সেগুলো কিন্তু বাস্তবায়িত হয় না। শুধু ভোট সর্বস্ব রাজনীতি, কি করে আমার ক্ষমতা দখল করে রাখবো, হোক না আন্দোলন হোক, মানে ক্ষমতা দখলের লড়াই হোক, আর বিরোধী থাকুক, ভালো বিরোধী থাকলে কাজগুলো ভালো হবে সেটাও হোক, কিন্তু সাথে সাথে স্বাভাবিক জীবন যেটা প্রাইমারি শিক্ষক নিয়োগ, হাই স্কুল শিক্ষক নিয়োগ, এগুলো তো পরপর করতে হবে। এটা তো আটকে যাচ্ছে 2010-এর পরপর 2-একবার হলো, তারপরে একদম বিভিন্ন আইনি জটিলতায় আটকে যাচ্ছে। এই জটিলতার পেছনে কি সেটাও তো সবাই বুঝতে পারছি আমরা। এই 32,000 যাবে করে অপেক্ষা থাকবে, তারপরে নিয়োগ করবে, এই কথা কিন্তু যদি আপনারা কেউ ভেবে থাকেন সরকারি আধিকারিকরা যে 32,000 কি হবে দেখে তাই নিয়োগের ব্যবস্থা করবো, তাহলে কিন্তু মহা বড় ভুল হবে। চাকরি প্রার্থীরা কিন্তু পাগল হয়ে রয়েছে, আবারও বলছি, কিন্তু 3 বছর 3 বছর কিন্তু পাস করে আছে, আর একটা কোয়ালিফাইড করতে গেলে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু হয়তো প্রশ্নটা একটু ছোট ছিল, প্রশ্নগুলো একটুখানি ইয়ে ছিল, কিন্তু অনেক সবাইকে পাস করেছে। বলুন তো, প্রশ্ন সোজা থাকলে কি সবাই কোয়ালিফাই করতাম, সবাই পাস করে যেত? যারা কোয়ালিফাই করেছে নিশ্চয়ই পাওয়ার যোগ্য তারা। তো এই জায়গায় বলবো প্রাথমিক টেট উত্তীর্ণদের জন্য জীবন দেবো, কিন্তু কাউকে বঞ্চিত হতে দেবো না, পরিষ্কার কথা বলছে। পাশে থাকুন, সামনের দিন আরও জটিলতা তৈরি হবে, বুঝতে পারছি, মানসিকভাবে অবস্থা সবাই ভেঙে যাচ্ছি, কিন্তু একটা কথা বলছি, চুপ করে আছি বলে মনে ভাববেন না যে আন্দোলন থেকে পিছিয়ে যাচ্ছি। 11 তারিখে দেখা হচ্ছে, সাধারণ চাকরি প্রার্থী যে 11 তারিখে ডেটটা ঠিক করেছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যাব এবং সবাইকে যাওয়ার জন্য অবশ্যই বলবো। এবং আজ থেকে জোর করে প্রচার চালাও প্রত্যেকটা জেলায় জেলায়। 11 তারিখে 19 তারিখের থেকে যেন বেশি জমায়েত হয়। আর আমরা যেন 11 তারিখে পুলিশ প্রশাসনকে আবার বলেছি যে বসার জায়গা তৈরি করে দিন, আমাদের খেতে দিতে হবে না, বসার জায়গা তৈরি করুন, আমাদের শিক্ষামন্ত্রীকে সামনে ডাকুন, আমরা কথা বলি। প্রত্যেকেই নতমস্তকে প্রণাম, ভালো থাকবেন, আর নিজের জায়গা থেকে সরবেন না, হারাবেন না, এই ট্র্যাক থেকে পেরিয়ে যাবেন না, কেউ কিন্তু ডেকে আনবে না। আপনি খিদে পেলেও কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন, আমরা কিন্তু ডেকে কেউ খাওয়াবে না, কেউ খাওয়াবে না। কষ্টে দুঃখে রাতে আমরা চোখের জল পরে বালিশটা ভিজবে, কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তাই যারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন, তারা একদম অ্যাক্টিভ আছেন। যারা বুঝতে পারছেন না, হয়তো ভাবছেন 19 তারিখে এত কিছু হলো না। দেখুন 19 তারিখে হয়েছে, হলো না, 11 তারিখে হলে যে 20 তারিখে 22 তারিখে নোটিফিকেশন আসবে না কে জানে। লড়াই চালিয়ে যেতে হবে, আন্দোলনই সব পারে। আজকের বিশ্ব রাজনীতি দেখতে পাচ্ছেন আমরা, পাশের রাজ্য, এই পাশের দেশ, রাষ্ট্র যে ছাত্র আন্দোলন করে দেখালো, পাশের রাজ্যতে ছাত্র আন্দোলন করে দেখালো, ছাত্রদের সাথে যুক্ত হলো সাধারণ মানুষ। আমরা মানুষকে বোঝাতে হবে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আর্টিকেল 21A, 6 থেকে 14 বছর বয়সীদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে প্রত্যেকের এই বিনামূল্যে শিক্ষা, এই প্রাইমারি শিক্ষা, সেটা স্কুল বন্ধ হচ্ছে। আগামী দিনে কিন্তু যেরকম জিও সিম প্রথম দিকে ফ্রিতে দেয়, তারপর কিন্তু ভালো টাকা কাটে। তো বেসরকারি স্কুলগুলো প্রথমে এমনি দেবে, স্কুলগুলো বন্ধ করার পর, প্রাইমারি স্কুলগুলো বন্ধ করার পর তারপর কিন্তু চাপাবে আপনার উপরে ফিজ, কিচ্ছু করতে পারবেন না, তখন প্রাইমারি স্কুলও থাকবে না। আমরা বুঝতে পারছেন না বিষয়গুলো, আমরা পড়াশোনা করুন, প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের কনস্টিটিউশন দেখুন, অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে শুরু করুন, 1986 পর থেকে শুরু করুন, 2001 2002 কার্যকরী হচ্ছে, যেগুলো দেখুন ভালো করে, এগুলো পড়লে বুঝতে পারবেন সব কিছুই আছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত করছে না, এটা তাদের ভুল। ঠিক 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 11 তারিখে প্রত্যেকে আসুন, আলাদা করে আর কিছু বলার নেই। যারা আসেননি তারা আসবেন, আর যারা আসবেন এসেছেন তারাও আসুন। 19 তারিখে হয়নি, কিন্তু 11 তারিখে হবে না কে বলতে পারে। প্রত্যেকে আসুন, শত কষ্ট হলেও আসুন, আমরা যেখানে যাচ্ছি বুক চিতিয়ে দেব। আর পুলিশ প্রশাসনকে অনুরোধ, আর টানতে আসবেন না, টানতে টানতে 4 পা এক জায়গায় করে যাবেন না, গলা ধরে ঘাড় ধরে এরকম চেপে নিয়ে যাবেন না পুলিশ গাড়িতে। আমরা কিন্তু সব লক্ষ্য থাকে। আর প্রত্যেক যারা কোচবিহার জলপাইগুড়ি 2 দিনাজপুর, 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 24 পরগনা, বীরভূম, বীরভূম, ঝাড়গ্রাম, যারা এসছে না, প্রত্যেকের বুকে কষ্ট, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে, বাবা মা না থাকলেও কেউ না কেউ আছে। তারা জিজ্ঞাসা করছে যে কি হলো রে দিদি, কি বললো, কেউ উত্তর দিতে পারেনি। বললো আমার হাতে লেগেছে, কেউ বললো আমার পায়ে লেগেছে, কেউ বললো আমার জামার বোতামগুলো ছিঁড়ে গেছে, কেউ বললো এখানে আমার নখে কেটে গেছে, এরকম নখে এই কেটে গেছে, কেউ বললো হাতের এখানে কেটে গেছে। এইগুলো দেখাচ্ছে, প্রত্যেকের বুকে কিন্তু আগুন জ্বলছে। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা সুযোগ দিন, বসতে দিন, সরকারকে জানান যে আমাদের তোলার ক্ষমতা নেই, সরকারকে জানান যে এত সংখ্যক টেট উত্তীর্ণরা এসছে, প্রাইমারি টেট উত্তীর্ণরা এসছে, আমাদের তোলার ক্ষমতা নেই, কটা গাড়িতে তুলবো,
একটু বসতে দিন, পরিবর্তন করতে দিন। আমরা পারেন অনেক কিছু, নির্বিচারে এইসব মানে ছাত্রদের উপর নির্বিচারে এরকম টানাটানি করে তুলবেন না। অনেক ব্লাইন্ড ম্যান, অনেক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এরা অনেকে আসে, তাদেরকে এভাবে তুলবেন না। নিজের নিজের জায়গা থেকে মানবিকতার বিচারে একটু ভাবুন, সুযোগ দিন আমাদেরকে বসার। 23 জেলার প্রত্যেকটা এটু উত্তরণকে অসংখ্য ধন্যবাদ। সাথে পুলিশ প্রশাসন আধিকারিক অনেকেই লাইভ দেখেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে কেউ কারো শত্রু নয়। আমরা খুব বঞ্চনার মধ্যে আছি, খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতি ভোলার নয়, খুব বাজে পরিস্থিতির মধ্যে। অনেকের বাবা মা দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে, আর জীবনে তার বাবা তৈরি হবে না, আর মা তৈরি হবে না, একটাই বাবা মা, তো হারিয়ে যাচ্ছে, তারা দেখতেও পাচ্ছে না সন্তানকে ওইভাবে পৃথিবীতে রেখে বেরিয়ে যাচ্ছে। আমরা কেউই ভালো নেই, পাশে থাকুন, প্রত্যেককেই বলো পাশে থাকুন। ধন্যবাদ শুভরাত্রি প্রত্যেককে। আর টেলিগ্রাম মিটিংয়ে সবাই যুক্ত থাকুন, সবাই যুক্ত থেকে নিজের পজিটিভ আলোচনা করুন। আবার বলছি যে আমাদের কোনো সরকার বা কোনো পুলিশ প্রশাসন বা কোনো আধিকারিক বিরুদ্ধে আমাদের এই লড়াই নয়, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আর সরকার যে আমাদের নিয়ে উদাসীনতা রয়েছে তার বিরুদ্ধে লড়াই।